সে কি জন্য সঞ্চয় করতে চাইছে, লক্ষণগুলো নেওয়ার চেষ্টা করুন, তাহলে আমরা মেডিসিনের মূল জায়গাটাতে ঢুকতে পারবো। তাহলে দেখুন, তাদের মধ্যে শুরু হচ্ছে তাদের চালচলন, কথাবার্তায়। ওই যে শুরুতে আপনি দেখলেন, রুগীটা যখন বসলো, পকেট থেকে টিস্যু বের করলো, আপনার চেয়ারটা মুছে নিল, হাতটাকে স্যানিটাইজার দিয়ে হাতটাকে ধৌত করে নিল। কেন নিল প্রশ্ন করুন। তার ভিতরে, মনের ভিতরে ভয় আছে, গভীরে ভয় আছে। আমি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি, যেটা হলে আমি মারা যাব, এবং সেটা যদি আমার যত অসুস্থতা বৃদ্ধি পায়, মৃত্যু ভয়টা তত সন্নিকটে আসে, তীব্রতর হয়, প্রকটতর হয়, আমি অস্থির হয়ে যাই। তাহলে সেখানে কিন্তু আমাদের আজকের আর্সেনিক অ্যাল্ব খুব ভালো মেডিসিন। অর্থাৎ মনের ভিতর থেকে এবং তার দৃষ্টিভঙ্গিতে নিরাপত্তার অভাব আপনি খুঁজে পাবেন। তবে দেখুন, নিরাপত্তার অভাব, আশঙ্কা পরায়ণতা এবং নিরাপত্তার অভাব থেকে সঞ্চয় করার প্রবণতা যদি আমরা দেখি কোন রোগীর মধ্যে, অর্থলোভী লাইকোপোডিয়াম, ভীষণ অর্থলোভী লাইকোপোডিয়াম। আমরা ব্রায়োনিয়াকেও দেখেছি অর্থ সঞ্চয় করা, আমরা ক্যালকেরিয়া কার্পকেও দেখেছি তার অর্থ সঞ্চয় করার মানসিকতা। কিন্তু দেখুন, আমরা যদি দেখি যে লাইকোপোডিয়াম সে অর্থ সঞ্চয় করছে, সে কি কাজে সঞ্চয় করছে। আমরা যদি দেখি কোনো ব্যক্তি খরচ করতে চাইছে না, বিপরীতে খরচ করতে চায় আমাদের ফসফরাস। আপনি যদি দেখেন কোনো ব্যক্তি খরচ করতে চাইছে না, সে তাহলে কিপটা, কুঞ্জুস। তার মানে লাইকোপোডিয়াম আদৌ কি তাই? সে ব্যক্তিটা কেন সঞ্চয় করছে, এই প্রশ্নটা কিন্তু আমরা রোগীর মধ্যে করি না। আপনি কি খরচ করতে চান? সহজে খরচ করেন? আপনার হাত খরচের অভ্যাস কেমন? না, আমার হাত খরচের অভ্যাস নাই, আমি লাইকোপোডিয়াম কিন্তু প্রেসক্রিপশন করলাম, কিন্তু আসলে সে টাকা জমিয়ে কি করতে চায় সেটা কিন্তু আমি কখনো জিজ্ঞাসা করি না। কারণ আমরা যদি কোনো রোগীর মধ্যে দেখি যে আগামী দিনকে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার যে জায়গাটা আছে, কোথায়, কি বিষয়ে, তার স্বাস্থ্য বিষয়ে, কি বিষয়ে, তার স্বাস্থ্য বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামীকালকে যদি আমার অসুস্থতা অনুভব করি, আগামীকাল যদি আমি অসুস্থ হই, তাহলে আমি আগামীকালকে যদি কোনোভাবে কোনো রূপ আমি যদি অসুস্থ হই, তাহলে আমি সেখান থেকে সুস্থতা আনতে গেলে আমার টাকা লাগবে, খরচ বৃদ্ধি পাবে। আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সঞ্চয় করতে হবে। আমি তখন অর্থের প্রতি লোভ এবং লালসা তখন তৈরি হবে। তাই বলে কিন্তু আমি লাইকোপোডিয়াম নই। কারণ লাইকোপোডিয়াম টাকাটাকে, গ্রামীণ একটা ভাষা আছে, টাকাটাকে উল্টো কোমরে, হ্যাঁ, যারা লুঙ্গি পরে, মনে রাখার জন্য, উল্টো কোমরে গুছতে 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 তার থাই উরু বেরিয়ে যাবে, তবু সে টাকাটাকে খরচ করবে না। এটাই লাইকোপোডিয়াম। কিন্তু আর্সেনিক অ্যালবকে দেখুন, সে সঞ্চয় করছে, সে অর্থলোভী, সঞ্চয় করছে, সে অর্থ কোনোভাবে খরচ করতে চাইছে না। কিন্তু কেন? কারণটা হলো, আগামীকাল আমি অসুস্থ হলে আমার সেখানে ডাক্তার দেখাতে হবে, বিভিন্ন টেস্ট আছে, আমার বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, সেখানে হিউজ খরচ আছে। তাহলে সেই খরচটা আমি ক্যারি করব কি করে? এই খরচটা ক্যারি করতে হলে আমাকে অর্থ সঞ্চয় করতে হবে। সেখানে কিন্তু সঞ্চয়ী মানসিকতা, সেখানে কিন্তু আমাদের আর্সেনিক অ্যালব কি বিষয়ে? তার নিজের স্বাস্থ্য বিষয় নিয়ে সতর্কতা, অনিশ্চয়তা, সে রোগ আক্রান্ত হওয়ার অনিশ্চয়তা। কিন্তু আমরা যদি ব্রায়োনিয়াকে দেখি, তাহলে দেখুন, ব্রায়োনিয়া অর্থ সঞ্চয় করছে। আগামীকাল অর্থনৈতিক ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ফ্যামিলি, পরিবার কিভাবে চালাবো? সে একজন দায়িত্ববান পুরুষ বা দায়িত্ববান একজন মানুষ, অর্থনৈতিক নিশ্চয়তা সে দিতে চায় তার পরিবারকে। তাহলে সেখানে আমরা কিন্তু ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি। তো দেখুন, আমরা সেই সাথে দেখলাম তার মধ্যে আরো একটা সিমটম দেখলাম, যেমনটা আমরা লাইকোপোডিয়ামে পেয়েছি, বিল দিতে চায় না। আমরা ফসফরাসে দেখেছি বিল দিতে চায়, আমরা আর্সেনিক অ্যালবকেও দেখেছি বিল দিতে চায় না। তাই বলে লাইকোপোডিয়াম আর্সেনিক এক করতে পারবেন না। বন্ধুরা এক জায়গায় যে বসে চা খাচ্ছে, লাইকোপোডিয়াম বিল দিতে চায় না, আর্সেনিক অ্যালবো বিল দিতে চায় না, সে চুপচাপ থাকে। কেন থাকে? সঞ্চয় করার মানসিকতা। তাহলে এই একটা লক্ষণ পেলে আমি লাইকোপোডিয়াম ভাবার সুযোগ নাই। এবং সেই সাথে যদি আমরা দেখি, দেখুন, যে ব্যক্তিটা অর্থ দিতে চাইছে না, যে ব্যক্তিটা সূচিবায়ুগ্রস্ত ব্যক্তি, সে কিনা আবার অপরের দোষ ধরায়, দোষ গুণ ধরায়, খুব পটু। লাইক আমাদের ল্যাকেসিস, আমাদের সালফার, দেখুন এরা অন্যের দোষ ধরাতে খুব পটু। তাহলে দেখুন, অন্যের দোষ ধরছে কোথায়? আমরা যদি দেখি অন্যের দোষ ধরছে কোথায়, তাহলে দেখা গেল
আপনি একজন ব্যক্তি, আমি শুরুতে বলেছিলাম খুঁতখুঁতে স্বভাবে, সূচিবায়ুগ্রস্ত, খুঁতখুঁতে স্বভাবের, এরা খুব পরিপাটি। আপনার চেম্বারে কিন্তু একজন জেন্টলম্যান এসে বসেছিল, কোমরটাকে সোজা করে, পরিষ্কার করে, একটু দূরত্ব বজায় রেখে, কারো শরীরের সাথে স্পর্শ না হোক, কারোর মুখোমুখি না হই, যেন সে হাঁচি কাশি দিলে তার মুখোমুখি তার নিঃশ্বাসটা আমার কাছে আসতে পারে, সেই জায়গাটাতে না থাকুক, এবং সে বসেও আছে খুব ভদ্রতার সাথে। এই ব্যক্তিটা অপরের দোষ ধরছে। কেমন দোষ ধরছে? কারণ আমরা জানি ত্রুটিপূর্ণ কোন জিনিস আমাদের আর্সেনিক অ্যাল্প সহ্য করতে পারে না। দেখুন, এরা খুব গোছালো হয়। আপনি এদের কথা বলার ধরন দেখুন, এদের হাতের লেখা দেখুন, এদের খাবারের বিষয়টা দেখুন, এদের ড্রেসের বিষয়টা দেখুন, এদের স্বাস্থ্য পরিচ্ছন্নতার বিষয়টা দেখুন, সব বিষয়ে এরা ভীষণ ভীষণ মানে সচেতন। কেন সচেতন? ওই যে শুরু থেকে বলেছিলাম, তারা আশঙ্কা পরায়ণ, অনিশ্চয়তা জীবন, রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এই ব্যক্তিটা যদি অন্যকে অগোছালো দেখে, আপনি তার রুমে সবকিছুকে খুব পরিপাটি পাবেন, আপনি তার অফিসে সবকিছুকে পরিপাটি পাবেন, আপনার চেয়ারটা যেখানে থাকার কথা সেখানে যদি না থাকে, রোগীটা নিজের চেয়ার থেকে উঠে সেই চেয়ারটাকে সে সোজা করে রাখার প্রবণতা আপনার অফিসে খুঁজে পাবেন, আপনার বাসায় খুঁজে পাবেন। সে তার রুমে চেয়ারটা রেখে গিয়েছিল যে জায়গাটাতে, সে জায়গাটাতে নেই, সৌন্দর্য নষ্ট হচ্ছে, বর্ধিত না হয়ে সে নিজের জায়গাটাতে আবার চেয়ারটাকে রাখবে এবং বলবে এটা কে এনেছে। বিছানার চাদর গুলো যদি এলোমেলো থাকে তাহলে সে দোষ ধরবে এটা কে করেছে। মানে লন্ডি করে, যদি চুলটাও লন্ডি করে করা যায় তাহলে সে চুলটাও লন্ডি করে থাকবে, এমন একটা অবস্থা। এত গোছালো, এবং এই অগোছালোতাতেই তাই সে কিন্তু অন্যের দোষ ধরতে প্রটু। কেন? সে খুঁতখুঁতে স্বভাবের। কেন? সে স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সচেতন। কেন? সে নিশ্চয়তা চাই, আমি যে রুমে আছি, আমি যে অফিসে আছি, আমি যে জায়গাটাতে বসে আছি, এটা যেন স্বাস্থ্যকর হয়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি। আমরা যদি সন্দেহ প্রবণ মানসিকতার বলি, আমরা থুজাতে দেখেছি, যেহেতু এর মধ্যে সাইকোসিস প্রবণতাটাও আছে, দেখুন সে কিন্তু খুব সাবধানী। সন্দেহ করছে কোথায়? সন্দেহ করছে রোগ জীবাণু দ্বারা সে আক্রান্ত হতে পারে, সন্দেহ করছে কোথায় তার অর্থটাকে চুরি করতে পারে, সন্দেহ করছে কোথায় তার বাসার টাকা পয়সা সে কেউ চুরি করতে পারে, সে আপনি যেই হন না কেন। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি অবশ্যই আর্সেনিক অ্যাল্পকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি আপনি দেখেন আর্সেনিক অ্যাল্পের অভিশাপ দেওয়ার প্রবণতা যদি আপনি খুঁজে পান, অর্থাৎ বদদোয়া দেওয়ার প্রবণতা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি আর্সেনিক অ্যাল্পকে চিন্তা করতে পারেন। এবং সেই সাথে যদি আপনি দেখেন যে সর্বদাই সঞ্চালনশীল, অস্থিরতা, এ রুম টু ও রুম, এ ঘর থেকে ও ঘর, এ ডাক্তার থেকে সে ডাক্তার, যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে আপনি চিন্তা করতে পারেন আর্সেনিক অ্যাল্প। এবং আমরা তাহলে রোগীর মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম প্রচুর অস্থিরতা, রোগীর মধ্যে কি দেখলাম? প্রচুর খিটখিটে স্বভাব। রোগীর মধ্যে কি দেখলাম? খুব সহজে বিরক্ত হওয়ার প্রবণতা, খুব সহজেই হতাশ হওয়ার প্রবণতা আমরা তার মধ্যে খুঁজে পেলাম। সেই সাথে মৃত্যু ভয় খুঁজে পেলাম। যদি কোনো রোগীর এই ভয়, উৎকণ্ঠা, অনিশ্চয়তা যদি রাতে বৃদ্ধি পায়, আমরা মাইন্ড নিয়ে যেহেতু কথা বলছি, এবং এটা যদি মাঝরাতেই বৃদ্ধি পায় বা নির্দিষ্ট সময়ে, আমরা চিলড্রেনকে ভেবে থাকি, নির্দিষ্ট সময়ে যদি রোগ লক্ষণ ফিরে আসে, প্রতি বছর একবার, প্রতি 14 দিন পর পর, প্রতি 10 দিন পর পর, এই যে কথাটা বলছি ওটা অন্য সিমটমে গেলে ভালো আলোচনা করব। তাহলে সেখানে আমরা যদি রাত্রে উৎকণ্ঠা, এনজাইটি যদি তার মধ্যে খুঁজে পাই, এবং রাত্রেই তার আশাহীন, স্বপ্নহীন বেঁচে থাকার যে আশা যদি খুঁজে না পায়, অর্থাৎ নেই, তখন কিন্তু তার মধ্যে শুরু হয় মৃত্যু ভয়, এবং সেই সময় কিন্তু সে নিজেকে হত্যা করার মতো একটা প্রবণতা তার মধ্যে তৈরি করা হয়। আচ্ছা, আমার একটা রোগী এসেছে, আমার জাস্ট একটা মিনিট কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, প্লিজ বলবা।
আচ্ছা, আমরা আচ্ছা দুঃখিত, আমার একটা রুগী এসেছিল, একটু কথা বলছি, অবশ্যই রুগীটা বসিয়ে রেখেছি। তাহলে আমরা যদি দেখি যে তার বাঁচার সম্ভাবনা, মানে এক কথায় তার স্বাস্থ্য এবং সর্বোপরি যে অনিশ্চয়তা, সর্বোপরি যে উৎকণ্ঠা বা আশঙ্কা পরায়ণ, সর্বোপরি যে নিরাপত্তার অভাবটা যখন প্রকট ধারণ করছে রাত্রিবেলাতে, যখন প্রকট ধারণ করছে, তখন এখানে রাখো, তখন আমরা তার মধ্যে একটা জায়গা খুঁজে পাই আশাহীন, এবং সেই সময় সে নিজেকে হত্যা করার মতো একটা জায়গা তৈরি করে নেয়, যেখানে আমরা সিভিলিটি টার্মটা একটু বেশি খুঁজে পাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি, আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি। এবং দেখুন, সে সেই সময় হত্যাও করতে চায়, সেই সময় সে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, ভাঙচুর করতে পারে, এমন লক্ষণও কিন্তু আমরা আর্সেনিক অ্যাল্পের মধ্যে খুঁজে পাই। যদি লক্ষণটা দেখেন, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি। আমরা যদি তার মধ্যে এই মাইন্ড, এই ফেয়ার, এই যে আশঙ্কা পরায়ণ, এই জায়গাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে তার স্বপ্নগুলো হবে খুব বিপজ্জনক। যেমন আমরা হেপার সালফেট রোগীকে দেখেছিলাম। হেপার সালফেট রোগীকে কি দেখেছিলাম? হেপার সালফেট রোগী নিজে যেমন আগুন ধরাতে পছন্দ করে, হেপার সালফেট রোগী নিজে যেমন খুব মানে হাইপার সেন্সিটিভিটি তার মধ্যে খেয়াল করা যায়, অনুভূতি প্রবণতা, সে যা করে, তার কর্ম করে সবকিছুতেই ধ্বংসমুখী। ঠিক অনুরূপ ভাবে তার স্বপ্ন হয় আগুনের। ঠিক অনুরূপ ভাবে আমরা এই রোগীর যদি দেখি, তাহলে দেখুন এরাও যে স্বপ্নগুলো দেখে, যে বারবার যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্নগুলো জনিত কারণে, অর্থাৎ ভ্রান্ত ভয়ের যে স্বপ্নগুলো দেখে, সেই কারণে তার কিন্তু ঘুমের সমস্যাটা পরিলক্ষিত হয়, অর্থাৎ তার কিন্তু ঘুমের সমস্যা দেখা যায় এবং অস্থিরতা দেখা যায়। যদি লক্ষণটা আমরা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই আর্সেনিক অ্যাল্পকে চিন্তা করতে পারি। দেখুন, সে মানসিক পরিশ্রম করছে, সে শারীরিক কিংবা মানসিক সে পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে তার ঘুম থাকা প্রয়োজন, কিন্তু তার ঘুমে থাকছে স্বপ্ন, এবং এই স্বপ্নজনিত কারণে তার ঘুমটা গভীরতর হচ্ছে না, অর্থাৎ ঘুমে তার ব্যাঘাত ঘটছে। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্টস অ্যাল্পকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা যদি বলি, এখানে একটা স্ববিরোধী লক্ষণ, যদি কোনো রোগীর মনের লক্ষণ, মনের এই এনজাইটি গুলো যদি কমে যায়, মনের লক্ষণগুলো যদি কমে যায় এবং ফিজিক্যাল শারীরিক লক্ষণ যদি বৃদ্ধি পায়, বা কখনো কখনো শারীরিক লক্ষণ যদি কমে যায়, বা মনের লক্ষণগুলো, যে লক্ষণগুলো আলোচনা করলাম, এগুলো যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যাল্পকেও চিন্তা করতে পারি। যদি লক্ষণটা থাকে, তাহলে আমরা সেখানে কি নিব? সেখানে আর্টসকে চিন্তা করব। এবং সেই সাথে যদি আমরা অন্যান্য লক্ষণ দেখি, তবে এখানে একটা কথা আমার বলে যাওয়া উচিত মাইন্ড সিমটমের ক্ষেত্রে, যে আমরা আর্সেনিক অ্যাল্পের মধ্যে অস্থিরতা খুঁজে পেয়েছি। অস্থিরতা ক্রনিক লেভেলে এসে আমরা নাও পেতে পারি, যেমনটা আর্সেনিকের ক্রনিক লেভেলে এসে তার পানি পিপাসাটা নাও খুঁজে পেতে পারি। যদি এই দুটো নাও অনুপস্থিত থাকে, তবু আপনি তাকে আর্সেনিক অ্যাল্প চিন্তা করতে পারেন, কারণ এই রোগীটার মধ্যে একটুখানি টাচ দেন, দিলে দেখুন তার মধ্যে অস্থিরতা আছে কি নেই প্রকাশিত হয়ে যাবে, তখন আমরা সেখানে কিন্তু আর্সেনিক অ্যাল্পকে চিন্তা করব। তো যাই হোক, এই আমার সংক্ষিপ্ত মাইন্ড সিমটম। এবার আমরা অন্যান্য সিমটম নিয়ে যদি একটু আলোচনা করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য আরো ভালো হবে। তাহলে দেখুন, আমরা জ্বালাময় একটা মেডিসিনের তালিকা আছে, প্রচুর জ্বালা ত্রয়ী মেডিসিন যদি বলে থাকি, বা জ্বালার যে মেডিসিন গুলো আছে, আর্সেনিক, সালফার, ফসফরাস, সিকেলিকর, এপিসমেল, এই যে জ্বালাতেও কিন্তু আমাদের আজকের আর্সেনিক অ্যাল্প একটা দারুণ মেডিসিন। দেখুন, আমরা জানি যে কোনো ক্রনিক ডিজিজ অর একুইট ডিজিজ, ওই যে পলিক্রেস্ট মেডিসিন বলেছিলাম, ওখানে কিন্তু আরেকটা কথা সংযুক্ত রেখে যায়, সেটা হলো যে আজকের যে আর্সেনিক অ্যাল্পটা আছে, এটা একুইট আর ক্রনিক দুটা ক্ষেত্রে কিন্তু সমানভাবে ব্যবহারযোগ্য। দুটা ক্ষেত্রে এর কিন্তু জায়গা অনেক।
তাহলে আমরা যদি কোনো রোগীর একুইটার ক্রনিক অবস্থায় যদি জ্বালা খুঁজে পাই, তাহলে সেখানে কিন্তু আমরা আর্টসকে চিন্তা করতে পারি। সেখানে আমরা জ্বালা থাকলে সালফারকে চিন্তা করতে পারি, এপিসকে চিন্তা করতে পারি। যদি দেখেন এনজাইটি, যদি দেখেন পানি পিপাসা, সেই সাথে অস্থিরতা, সেই সাথে জ্বালা, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্টসকে চিন্তা করতে পারি। এপিসে যদি দেখি জ্বালা, সেই সাথে যদি তাদের কর্ম করার ক্ষমতা বা কর্ম করার প্রবণতা, অর্থাৎ প্রচুর কর্মপ্রবণ একজন ব্যক্তি, তাই বলে আমরা সিপিআকে চিন্তা করব না। দেখুন সিপিআও কিন্তু কর্ম ছাড়া থাকতে চায় না, অলস বসে থাকলে তার রোগ লক্ষণের বৃদ্ধি পায়। আর এপিস কিন্তু খুব কর্মপাগল একজন ব্যক্তি, আমরা যেমন মৌমাছিকে দেখেছি ঠিক অনুরূপ ভাবে। সেই সাথে যদি দেখি সে ভীষণ গরম কাতর, আর্সেনিক অ্যাল্প কিন্তু শীত কাতর, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এপিস মেলকে চিন্তা করতে পারি। এপিস মেলের জ্বালা কিন্তু ঠান্ডায় উপশম, এপিস মেলে কিন্তু পানি পিপাসা নেই। আর্সেনিক অ্যালবে কিন্তু পানি পিপাসা আছে, আর্সেনিক অ্যালবে কিন্তু এনজাইটি আছে, আর্সেনিক অ্যালবে কিন্তু ফেয়ার অফ ডেথ আছে। রোগ লক্ষণ যত প্রকাশ পাবে, রোগ লক্ষণ যখন যত প্রকট ধারণ করবে, তখন তার অস্থিরতা তত বেশি, তার মৃত্যু ভয়টা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা যদি দেখি সারা শরীরে জ্বালা, স্পেশালি তিনটা তালু, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু, জ্বালা নোংরা প্রকৃতির, আর্সেনিক অ্যাল বিপরীত, ভীষণ ভীষণ পরিষ্কার থাকে, আর্সেনিক অ্যাল বিপরীত। সেখানে আমরা কিন্তু সালফারকে চিন্তা করতে পারি। চর্মরোগ প্রবণ, সেখানে কিন্তু আমরা সালফারকে চিন্তা করতে পারি। লক্ষণটা যদি থাকে তাহলে আমরা সালফারকে অবশ্যই ব্যবহার করতে পারি। সিকেলিকরকে দেখুন, সিকেলিকর টপ গ্রেডের গরম কাতর, অর্থাৎ আমাদের ন্যাপটামিয়রের থেকেও গরম কাতর, ন্যাপটামিয়রের থেকেও গরম কাতর। তাহলে সেখানে আমরা জ্বালাতে সিকেলিকরকে ব্যবহার করতে পারি। কার্বোভেজের জ্বালাতে আমরা কার্বোভেজ ব্যবহার করতে পারি। দেখুন সিকেলিকর এবং কার্বোভেজের জ্বালাটা কোথায়? তার অনেক সময় দুটা মেডিসিনের এক্সটার্নাল অর্গানগুলোতে শীত অনুভূত হতে পারে যখন তার প্রচুর পরিমাণে ডিসচার্জ হবে, প্রচুর পরিমাণে জৈব তরল রস নিঃসরণ হবে, তখন তার এক্সটার্নাল অর্গানগুলোতে জৈব তরল রসের উচ্ছ্বাস অভাবজনিত কারণে, অর্থাৎ ল্যাক অফ ভাইটাল হিট তার দেখা দিতে পারে। তখন কিন্তু তার এক্সটার্নাল অর্গানগুলোতে তার শীতকাতর হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জ্বালা, ভিতরে ভিতরে ঠিকই কিন্তু সে ঠান্ডা চায়, ঠান্ডা আকাঙ্ক্ষা করে। লক্ষণটা যদি আপনি খুঁজে পান তাহলে সেখানে সিকেলিকর আর আর্সেনিক, সিকেলিকর অর এপিসে, সিকেলিকর অর আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। জানিও কার্বোভেজটা আমরা অন্তিম পর্যায়ে ব্যবহার করে থাকি। দেখুন কার্বোভেজ হালকা মৃদু জানালার পাশ চাই অক্সিজেনের অভাবটাকে পূর্ণ করার জন্য। সেখানে আমরা যেমন কার্বোভেজকে চিন্তা করতে পারি। প্রচুর ব্লিডিং জনিত কারণে, প্রচুর ডিসচার্জ জনিত কারণে, সেখানেও যদি আমরা রোগীর মধ্যে জ্বালা বা রোগীর মধ্যে এই গরম কাতরতা খুঁজে পাই, শীত কাতর গরম কাতর মেডিসিন অথচ শীত কাতরতা তার মধ্যে যদি একটুখানি প্রকাশ পায়, তাহলে সেখানেও কিন্তু আমরা সিকেলিকরকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি ফুসফুস জনিত রোগ লক্ষণে তার শ্বাসকষ্ট, আমরা শ্বাসকষ্টের ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন ব্যবহার করি। ন্যাট্রন সালফ আছে, হিপার সালফ আছে, ব্রায়োনিয়া আছে, একোনাইট আছে, এন্টিমটার্ট আছে, কেলিবাইক্রোম আছে, আমার ট্রিপার আছে, আর্সেনিক আছে, অনেকগুলো মেডিসিন আছে। শ্বাসকষ্ট জনিত কারণেও আমরা কি ব্যবহার করতে পারি? আমরা আর্সেনিক অ্যালবকে ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব? যখন তার এনজাইটি থাকবে, যখন তার ফেয়ার অফ ডেথ থাকবে, যখন তার শ্বাসকষ্ট থাকবে। কখন? মধ্যরাত্রির পর শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, সেই সাথে তার যত শ্বাসকষ্ট বৃদ্ধি পায় তত তার মৃত্যু ভয় সন্নিকটে আসে, অর্থাৎ তীব্রতর হয়। সেই সময় তার পানি পিপাসা আসতে পারে, ক্রনিক স্টেজে তার পানি পিপাসা নাও থাকতে পারে। এবং এই রোগী এন্টিমটার্টের মতো কখনো সে শুয়ে থাকতে পারবে না, এতটা শ্বাসকষ্ট হবে। আমরা এন্টিমটার্টে দেখেছি এন্টিমটার্টের রোগী শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। তাই এন্টিমটার্টের বাচ্চাগুলো শ্বাসকষ্ট জনিত সময়ে কোলে থাকলে ভালো থাকে। যেই কোলে থাকে সে আমরা ক্যামোমিলা, সে আমরা সিনা, সে আমরা বোরাক্সকে চিন্তা করে থাকি। দেখুন কোলে থাকার পেছনের কারণটা হলো এন্টিমটার্টের বাচ্চা যদি সোজা থাকে, ঠিক আমাদের আর্সেনিক অ্যালবের মতো শুয়ে থাকতে পারে না। আর্সেনিক অ্যালব কিন্তু এন্টিমটার্টের মতো সোজা হয়ে বসে না, তীর ধনুকের মতো বেঁকে যায়। সামনের দিকে বেঁকে গেলে যদি সে আরাম বোধ করে, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। আর সোজা যদি বসে থাকে, সোজা করে দাঁড় করে রাখলে যদি ভালো থাকে, শ্বাসকষ্টে ঘড়ঘড় আওয়াজ, বুকে ঘড়ঘড় ঘড়ঘড় মনে হচ্ছে প্রচুর কফ জমে আছে, কাশি দিলেই উঠে যাবে কিন্তু কফ ওঠে না, সেখানে আমরা এন্টিমটার্টকে চিন্তা করতে পারি বা টার্টারিক সালফ চিন্তা করতে পারি।
তো দেখুন, আমরা দেখেছি সেই সাথে তার শ্বাসকষ্টের সাথে আমরা দেখেছি তার মৃত্যু হয়, শ্বাসকষ্টের সাথে দেখেছি তার পানি পিপাসা, শ্বাসকষ্টের সাথে দেখেছি তার অনিশ্চয়তার জীবন, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় ভালো হব না। হ্যাঁ, যদি লক্ষণটা খুঁজে পাই এবং সেই সাথে যদি সর্দি চাপা পড়ে, অর্থাৎ তার সর্দি লেগেছিল, আপনি হয়েছে কি ডাল কামড়ার সর্দিটাকে একোনাইট দিয়েছেন, সর্দিটা চাপা পড়ে গেছে, চাপা পড়ার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, কথার কথা বোঝানোর জন্য বললাম যে ডাল কামড়ার রুগীকে আপনি যখন একোনাইট দেবেন, আমি একোনাইট বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার কথা বলে থাকি, কারণ একোনাইট কফটাকে খুব দ্রুত শুকাতে পারে। ডাল কামড়ার রুগীকে একোনাইট দিবেন, ঠান্ডা, আমরা জানি ডাল কামড়াতেও হাঁচি আছে, নাকের পাতলা সর্দি আছে, আমরা একোনাইটেও দেখেছি মাথাটা ভার আছে, একোনাইট আমরা একটু কম্পেয়ার করিনি, পানি পিপাসা আছে, আমরা দেখেছি একোনাইটে 1 সিপি পরিমাণ পানি খাই, আর আর্সেনিক অ্যালবে জাস্ট ঠোঁট ভিজানোর মতো পানি খাই, আমরা সেটা কম্পেয়ার করিনি, শুধুমাত্র নাকতে পাতলা পানি এসে হাঁচি আছে সেটাকে চিন্তা করে আমরা ডাল কামড়া না দিয়ে একোনাইট দিয়েছিলাম, দিলে ওই সর্দিটা ঘনত্ব রূপ নিল এবং পরবর্তীতে এন্টিফ্রাডের মতো, হেপারসালফের মতো, আমাদের আর্সেনিক অ্যালবের মতো শ্বাসকষ্টের একটা জায়গা তৈরি হয়ে গেল। সর্দি চাপা পড়ে শ্বাসকষ্ট হলে সেখানে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা কার্ডিয়াক অ্যাজমাতেও যদি টোটালিটি অফ সিমটম আর্সেনিক অ্যালবের থেকে থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। মনে আসছে? সেখানে আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। এবং সরি, আমাকে আর 1টা মিনিট সময় দেন, 1টা মিনিট, আমি একটা মোহন মনে হয় ওই পাশে আছে। হ্যাঁ, আচ্ছা দুঃখিত, আমি আলোচনা করছি বলে আমার স্টোকার একটু বাইরে ঘুরতে গেছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে দেখি এই রোগী কার্ডিয়াক অ্যাজমা হোক আর ব্রঙ্কাইটিস অ্যাজমা হোক, যাই হোক, নিজের বুকটাকে অপ্রশস্ত মনে করে এবং সেই সাথে দেখবেন এই সময়ে তার বুক পেট প্রশস্ত বা টান টান একটা ভাব নেয়, অর্থাৎ বুকটাকে সম্প্রসারিত করতে চাই, লক্ষণটা থাকলে আপনি সেখানে আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারেন। সে সাথে তার শ্লেষা যদি ওঠে ঘন, কখনো কখনো রক্ত সংযুক্ত যদি দেখা যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, এই রোগীটা শুয়ে থাকার বিপরীত উঠে বসলে বা বক্র হয়ে সামনের দিকে বসে থাকলে যদি ভালো থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখেছি তার কার্ডিয়াক অ্যাজমা, সেই সাথে যে দেখেছি যারা প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করে, কি সেবন করে, তামাকজাত দ্রব্য, প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করার ইতিহাস আছে এবং কার্ডিয়াক ড্রপসি, আমরা যে রিনাল ড্রপসি বা কার্ডিয়াক ড্রপসি বলে থাকি, কার্ডিয়াক ড্রপসি জনিত কারণে যদি তার হাত পা ফুলে যায় এবং এসআইটিস, অ্যাবডোমিনাল এসআইটিস যদি দেখি তার জল সঞ্চয় হয়েছে, তাহলে সেখানেও আমরা কিন্তু এই আর্সেনিক অ্যালবকে টোটালিটি অফ সিমটম যদি পাই, এনজাইটি, সেই সাথে ফেয়ার অফ ডেথ, যত রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে তত তার মধ্যে অস্থিরতা প্রকাশ পাচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। আমি একটু সময় নিচ্ছি পানি খাওয়ার জন্য, একটু সময় নিচ্ছি, পানি শেষ তো মোহন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এদিন কি একটু আসতে বলেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম, এই লক্ষণগুলো যদি রাত্রিবেলাতে বৃদ্ধি পায় এবং রাত্রিবেলাতে তার যদি মৃত্যু ভয় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। তাহলে আমরা ড্রপসির ক্ষেত্রে বলেছিলাম যে কার্ডিয়াক ড্রপসি জনিত কারণে সেখানে ব্যবহার করতে পারি। তাহলে দেখুন এই ড্রপসিতে বা এই ফোলাতে সেখানে যদি আমরা দুর্বলতা খুঁজে পাই, আমরা আর্সেনিক অ্যালবের আরো কিছু কথা একটা স্কিপ হয়ে গেছে, আসলে একটা আলোচনা, একটা ক্লাসে সব আলোচনা সম্ভব হয় না, কিছু বাদ থেকে যায়। প্রচন্ড দুর্বলতা, আর্সেনিক অ্যালব প্রচন্ড দুর্বলতা, ওই যে
ক্রনিক অবস্থাতে আমরা তার মধ্যে এনজাইটি খুঁজে পাইনি, চুপ করে পড়ে আছে, ঠিক কার্বোভেজের মতো, জেনসিম্যামের মতো চুপ করে আছে। আমরা যদি দেখি চুপ করে আছে, কোনো নড়াচড়া নেই, কিন্তু তার ভিতরে সব অস্থিরতা, ভিতরে ঢুকুন তার ভিতরে অস্থিরতা আছে। এবং এই রোগীদের মধ্যে যদি, এই ড্রপসি রোগীদের মধ্যে যদি দেখেন যে বমি করার প্রবণতা, পানি পান করলেও বমি করে দিচ্ছে, কিছু খাইলেই বমি করে দিচ্ছে, এবং এই রোগীর যদি দেখেন প্রসাব কালো বর্ণের, যদি প্রসাব কালো বর্ণের হয়, আমরা ইলাপস করার ক্ষেত্রে দেখেছি প্রসাব ব্যতীত যা কিছু আছে সব কালো বর্ণের, বমি কালো বর্ণের, তার যদি ব্লিডিং হয় সেটা কালো বর্ণের, তার কফ উঠলে কালো বর্ণের ইলাপস করে। তাহলে আমরা যদি দেখি যে প্রসাবটা তার কালো বর্ণের, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। সেই সাথে তার পিপাসা আছে, সেই সাথে তার স্ক্রোটামে মানে কি বলে বুঝাবো, বুঝাতে পারছি না, সরি, দুঃখিত। এবং সেই সাথে আমরা যদি দেখি, একটু কম্পেয়ার করি, আমাদের এই ড্রপসিতে, কার্ডিয়াক ড্রপসিতে এপিসমেল ব্যবহার হতে পারে, বোসাইনাম ব্যবহার হতে পারে, এসিটিক অ্যাসিড ব্যবহৃত হতে পারে, ব্রাউনিয়া ব্যবহৃত হতে পারে, সালফার হতে পারে, অনেকগুলো এই ড্রপসিতে, কার্ডিয়াক ড্রপসি নয়, ড্রপসিতে তা বারবারিস ভালগারিস ব্যবহৃত হতে পারে, নেপটন সালফ ব্যবহৃত হতে পারে, বিভিন্ন মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। শুধু আমরা একটু কম্পেয়ার করব। এছাড়াও যদি আমরা দেখি ডিসপেপসিয়া, এবং সেই সাথে যদি দেখি আমরা উদারময়, তাহলে সেখানেও কিন্তু আমরা আর্সেনিক অ্যাপকে ব্যবহার করতে পারি। দেখুন এদের মল কিন্তু কালো বর্ণের, তাই বলি কিন্তু ইলাপসকরকে চিন্তা করার সুযোগ নাই। আমি ইলাপসকর এক মেডিসিনের কথা উল্লেখ করেছি, এদের মল কালো বর্ণের, এদের দুর্গন্ধযুক্ত মল, এবং এদের উদারময়টাই হচ্ছে কিছু খাচ্ছে, খাওয়ার পরে সে ঠিক মার্সলের মতো, মার্সলের রুগী কি করে খাওয়ার সাথে সাথে তার পেটে পেইন হয় এবং মল ত্যাগের একটা প্রবণতা তৈরি হয়। ঠিক এরও খাওয়ার সাথে সাথে বমি এবং মল ত্যাগ করার একটা প্রবণতা যদি খুঁজে পাই, তাহলে আমরা সেখানে মার্সলকে চিন্তা করতে, আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি যে এই রোগীদের ক্ষেত্রে আমরা মার্সল উভয়কাতর, আমরা মার্কসলকে দেখেছি উভয়কাতর, এবং মার্কসলকে দেখেছি তার লালা পড়ার প্রবণতা, মার্কসলকে দেখেছি তার কমন যে সিমটম গুলো আছে, তার জিহ্বায় দাঁতের ছাপ, কেন জিহ্বাটা ফুলা থাকে, স্ফীতি ভাব থাকে, মুখের মধ্যে তার জিহ্বা যতটুকু জায়গা থাকার দরকার ছিল তার থেকে বেশি জায়গার প্রয়োজন হয়ে যাচ্ছে, যেহেতু জিহ্বায় স্ফীতি আছে, দাঁতের প্রেসার জনিত কারণে দাঁতের ছাপ দেখতে পাই আমরা, লালা থাকা সত্ত্বেও তার মধ্যে পিপাসা খুঁজে পাই, স্কিন ডিজিজ প্রবণতা, রাত্রিতে তার অ্যাগ্রাভেশন হয়, উভয় কাতর, ঠান্ডাতে গরমে দুটাতেই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে কোনো রোগ লক্ষণ, তাহলে সেখানে আমরা যেমন মার্সলকে চিন্তা করছি, ঠিক অনুরূপ ভাবে আমরা এই জায়গাটাতে যদি দেখি যে কোনো কিছু খাওয়ার পরে ঠিক মার্সলের মতো দৌড়াতে বাথরুমে যাইতে চাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি তরমুজ খেয়ে তার রোগ লক্ষণ প্রকাশ পায়, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। একটা দারুণ গল্প বলি, 2007 অথবা 8 সালের গল্প। আমি আঙ্কেলের চেম্বারে প্র্যাকটিস করি, ক্যাডেট কলেজ, আমাদের ঝিনেদা ক্যাডেট কলেজের একজন ডাক্তার ছিলেন, উনি আমাদের পেশেন্ট ছিলেন সব ফ্যামিলি। তো উনি আমাদের চেম্বারে এসেছে, আমরা ওনাকে চিনতে পারিনি। তখন ও আঙ্কেলের চেম্বারে সবসময় 10-15 রোগী এমনিতে সিরিয়ালে থাকতো, চেম্বার টাইমে, শেষের টাইমে নাই, মাঝের টাইমে রোগী সবসময় ভিড় থাকতো, আর বিকাল হলে আরো বেশি ভিড় থাকতো, স্থানীয় রোগীর চাপ থাকতো। তো উনি বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে এসেছে, আমরা চিনছি না। তো হঠাৎ করে উনি বলছে যে ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, যদি আমাকে একটু আগে দেখে দিতেন। আমি এবং আঙ্কেল ওনার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি যে ওই আঙ্কেল এসেছে। তরমুজ খাওয়ার পরে তার প্রচুর অ্যালার্জি বেড়েছে, তরমুজ খাওয়ার পরে এত বেশি অ্যালার্জি বেড়েছে যে তার এই যে মৌমাছিতে কামড়ালে, ফুল ফোটালে যেমন পুরো বডি ফুলে যায়, চোখ মুখ বসে যায়, ঠিক অনুরূপ ভাবে তার চেনার উপায় নেই। যদিও ওই সময় আঙ্কেল কি দিয়েছিল বলতে পারছি না, তবে আর্সেনিক অ্যালব যে দেয়নি এটা শিওর ছিল। তাহলে সেখানে আমরা চিন্তা করতে পারি তরমুজ খাওয়ার পরে যদি তার উদারময় দেখা হয় দেয়, অথবা পানিযুক্ত যে ফলগুলো আছে এগুলো খাইলে যদি তার উদারময় দেখা দেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা মাথা ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে ফোরহেড যেটাকে আমরা কপাল থেকে বলি, চোখের উপরে, হ্যাঁ, চোখের উপর থেকে যদি ব্যথা যায় এবং আট কপালে মাথা ব্যথা, যেখানে গরম শ্যাক দিলে
অথবা প্রেসার অ্যাপ্লিকেশনে অ্যামিলেশন দেখা দেয় ব্রায়োনিয়ার মতো, এবং সেই সাথে ব্রায়োনিয়ার স্ববিরোধী আচরণ সঞ্চালিত হলে ব্রায়োনিয়া ভালো থাকে না, আর আর্সেনিক অ্যাল্প সঞ্চালিত হলে ভালো থাকে। মাইন্ড এনজাইটি সঞ্চালিত হলে ভালো থাকে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? পানি পিপাসা আছে, আর আমরা ব্রায়োতে দেখেছি মাথা নিচু করে রাখলে তার অ্যাগ্রাভেশন হয়। হ্যাঁ, মাথাটা নিচু করলে মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে, দ্বিভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন আইটাও দেখেছি মাথা ভার, ঠিক অনুরূপ ভাবে মাথা নিচু করলে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মাথা ধরা অবস্থায় যদি তার বমি বা পিপাসা থাকে, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা রিউমাটিজমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রত্যেক জয়েন্টে জয়েন্ট পেইনে ফোলা ভাব আছে এবং জ্বালা আছে, এপিসমিলের মতো সুই ফোটানোর মতো ব্যথা আছে, ক্যালকেরিয়া কার্ভের মতো সুই ফোটানোর মতো ব্যথা আছে, ব্রায়ানের মতো সুই ফোটানোর মতো ব্যথা আছে, এবং প্রচন্ড যন্ত্রণা, রাতে সে ঘুমাতে পারে না, রাত্রে সে ঘুমাতে পারে না, উৎকণ্ঠা আছে। সেখানে আপনি যদি উত্তাপে কমে যায় উপশম, তাহলে রাস্ট্রক্সের মতো গরমে উপশম, তাহলে সেখানে আপনি কি ব্যবহার করতে পারেন? সেখানে আর্সেনিক অ্যালকে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আমরা দেখি জ্বরের ক্ষেত্রে, আমরা জানি আমরা একসময় সম্ভবত করোনাকালীন আর্সেনিক অ্যাল বলতে সবাই পাগল ছিল। আসলে হোমিওপ্যাথি কি তাই বলে? জীবনী শক্তির দুর্বলতা যেখানেই আপনার প্রকাশ করছে, যে সিমটম দিচ্ছে, সেই সিমটম যদি আপনার মিলে যায়, তাহলে আপনি সেখানে সেই মেডিসিনটা সাদৃশ্য লক্ষণ নিতে সেখানে সেই মেডিসিনটা অ্যাপ্লাই করলে হয়তো আপনি রেজাল্ট পাবেন, যদি এটা সম্পূর্ণ 100% একটা মেডিসিন আপনি খুঁজে পান। তাহলে আপনি কিভাবে সেখানে আর্সেনিক অ্যালপ দিচ্ছেন আগে থেকেই? প্রশ্ন থেকে গেল, বিতর্ক করবেন না, প্রশ্ন থেকে গেল। তাহলে আমরা যদি দেখি জ্বরের ক্ষেত্রে সমস্ত ম্যালেরিয়া জ্বর বলুন, আমাদের টাইফয়েড জ্বর বলুন, যদি দেখি, তবে আমি সাধারণত এই রোগীদের ক্ষেত্রে অ্যাকুইট অবস্থায় কখনো আর্সেনিক অ্যালপ ব্যবহার করি না। যেখানে অ্যাকুইট অবস্থায় ব্যবহার করি না, অর্থাৎ কয়েকদিন না যাওয়ার পরে, সেখানে আপনি আগে থেকে কিভাবে করোনা বা আগে থেকে কিভাবে টাইফয়েড জ্বর বা আগে থেকে কিভাবে ম্যালেরিয়া জ্বর বা আগে থেকে কিভাবে আর্সেনিক জ্বর, সিজনাল জ্বরে কিভাবে আর্সেনিককে ব্যবহার করছেন, যদি তার লক্ষণ না মেলে, আর মিললে ঠিক আছে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা আর্সেনিক অ্যালকে ব্যবহার করতে পারি। এছাড়াও আর্টিকেরিয়াতে, বিশেষ করে চিংড়ি কাঁকড়া খেলে, হ্যাঁ, এগুলো খেলে যদি আর্টিকেরিয়া দেখা দেয়, বার্নিং থাকে, চুলকান ইচিং থাকে, এনজাইটি থাকে, এছাড়া যদি দেখেন যে কোনো আর্টিকেরিয়া চাপা পড়েছিল, তারপর থেকেই তার রোগ লক্ষণের বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অ্যালার্জিটিক রোগ লক্ষণ বৃদ্ধি পেয়েছে, সমস্ত অ্যালার্জিতে, তার স্কিন ডিজিজের ক্ষেত্রে, চুলকানির ক্ষেত্রে যে ইরাপশন গুলো ছিল, উত্তাপে উপশম লক্ষণটা যদি খুঁজে পান, তাহলে সেখানে আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। এছাড়া এপিস আছে, আর্টিকা ইউরেন্স আছে, ডালকামরা আছে, টিমফ্রুট আছে, রাস্টক্স আছে, আর্টিকেরিয়ার ক্ষেত্রে তুলনা করলাম না, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। আমরা কনস্টিপেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে রোগী ঠান্ডা পানি খেতেই পারেন না, ঠান্ডা পানি খেলেই তার পেটে যন্ত্রণা হয় এবং এদের মল কালো এবং দুর্গন্ধযুক্ত হয়, সেই সাথে দুর্বলতা, যদি লক্ষণটা খুঁজে পান, তাহলে সেখানে আপনি আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারেন। যদি দেখেন যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রে প্রচন্ড জ্বালা, দুর্বলতা, মৃত্যু ভয়, পিপাসা এবং তার ডিসচার্জের দুর্গন্ধ যদি থাকে এবং মধ্য দুপুরে বা মধ্য রাতে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে আমাদের আর্সেনিক অ্যালপ খুব ভালো মেডিসিন। এছাড়াও আমরা অ্যাবসেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওই যে ক্ষতর কথা বলেছিলাম, পচনশীল ফোড়া হোক, অ্যাবসেস, কার্বোনেকল, বার্নিং যদি থাকে, প্রচুর পুজ যদি তৈরি হয় এবং যে পুজটা পানির মতো পাতলা, দুর্গন্ধযুক্ত, সেখানে আমরা ব্যবহার করতে পারি আর্সেনিক অ্যালপ। অর্থাৎ ক্ষত থাকলেও সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আর্সেনিক অ্যালপ। আমরা যদি দেখি যে বিশেষ করে ক্ষত, সেটা মুখের হোক আর মাড়ির হোক আর ঠোঁটের হোক, সেই ক্ষততে প্রচুর পরিমাণে জ্বালা এবং ব্লিডিং, আর নাইট্রিক অ্যাসিড নয়, অল্প স্পর্শে তার ব্লিডিং হয়, নাইট্রিক অ্যাসিড, তার মাইন্ডের দিকে যান, আর্সেনিক অ্যালবের মাইন্ডের দিকে যান, দুদিকে। নাইট্রিক অ্যাসিড আমি তোকে মেরেই ছাড়বো, প্রচুর পরিমাণে স্পৃহা থাকে, জিদ থাকে, প্রচুর পরিমাণে রাগ থাকে, সেখানে আমরা নাইট্রিক অ্যাসিডকে চিন্তা করতে পারি মুখের ক্ষতে। কিন্তু এ বলছে যে আমার দাঁতে বা মাড়িতে যে ক্ষত আছে, সেখান থেকে রক্তস্রাব আসে এবং সেখানে ভয়ানক জ্বালা আছে এবং এটা গরম পানি, আমি চা খেলে ভালো থাকি, গরম পানি কুলকুচি করলে ভালো থাকি,
সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়া আমরা নাইট্রিক অ্যাসিড, সালফ, কেলি, মার্কারি মেডিসিন, মার্সাল ব্যবহার করতে পারি, বোরাক্সে ব্যবহার করতে পারি, অ্যাসিড মিওরকে ব্যবহার করতে পারি, আমরা অনেকগুলো মেডিসিনকে ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে বিশেষ করে কনস্টিপেশন জনিত কারণে যদি তার পাইল সমস্যা দেখা দেয়, তাহলে সেখানে যদি তার ওই যে বলি হয়ে গেছে, বোর্ড হয়ে গেছে, সেখানে যদি জ্বালা থাকে, উত্তাপে উপশম যদি থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। সর্বোপরি 10:30 বেজে গেছে, সর্বোপরি আমরা আর্সেনিক অ্যালকে যদি দেখি যে মধ্য দুপুরে মধ্যরাতে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, যদি ঠান্ডায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠান্ডা হাওয়ায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, হ্যাঁ, এবং শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, কিছু খাইলে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, চাপা পড়লে কোনো রোগ লক্ষণ চাপা পড়লে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে আর্সেনিক অ্যালকে চিন্তা করব। এছাড়া আমরা গরম শ্যাকে, গরম পানিতে, গরম খাদ্যে, গরম ঘরে এবং শোয়া থেকে উঠে মাথাটা নিচু করে থাকলে যদি সে উপশমিত হয়, তাহলে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। আমরা যদি আর্সেনিক অ্যালকে এক বাক্যে বলি, তাহলে শুরুতে বলেছিলাম সে প্রচুর পরিমাণে গোছালো একজন ব্যক্তি, তার ড্রেসের দিকে, তার হাতের দিকে, তার নখের দিকে দেখুন, তার চুলের দিকে দেখুন, গোছালো একজন ব্যক্তি, বসছে চেম্বারে, যে একজন জেন্টলম্যান, সবকিছুতে তার এনজাইটি। আমরা এখানে আরো অনেকগুলো আলোচনা স্কিপ করে গেছি। সে একা থাকতে চাইছে, কোম্পানি ডিজাইন করতে চাইছে, আবার কোম্পানি ডিজাইন করতে চাইছে না। দেখুন, সে আপন লোককে কাছে পেতে চায়। কেন পেতে চাই? সে চাই যে আমার দুর্যোগ মুহূর্তে, আমার অসুস্থতা মুহূর্তে তারা আমার সহায় হোক, কারণ আমার অসুস্থ হলে আমি তো মরে যাবো একটা ভয় কাজ করে। মধ্যরাতে আরো যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় অসুস্থতা, তাহলে সেই সময় আরো কোম্পানি ডিজায়ার করে এবং সেই সময় তার মৃত্যু ভয়টা আরো বেশি প্রকটতর হয়। আবার এই ব্যক্তি কিন্তু একা বসতে চাইছে, একা থাকতে চাইছে। কেন? কারণ তার ভিতরে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, আশঙ্কা তার মধ্যে বিরাজমান রয়েছে যে আমি অসুস্থ হতে পারি, তার দ্বারা আক্রান্ত হতে পারি, পয়জন দ্বারা আক্রান্ত হতে পারি, যে কোনো ভাইরাস রোগ দ্বারা আক্রান্ত হতে পারি। যদি তার মধ্যে অনিশ্চয়তা, সঞ্চয় করার প্রবণতা যদি খুঁজে পাই, তাহলে সেখানে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা সাদৃশ্য যে ফিজিক্যাল লক্ষণগুলো আলোচনা করেছি, এটাই আমাদের লক্ষণগুলো ছিল। তো ধন্যবাদ সবাইকে। আমি আজকে আলোচনার বাড়াচ্ছি না, অলরেডি 10:30 বাজে, বাসায় যাবো, ফ্রেশ হবো, গোসল করবো, খাইতে হবে, অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। জি ফারজানা ম্যাম, ক্লাসটা শেষ করে দিবেন প্লিজ। জি স্যার। স্যার কি প্রশ্ন নেবেন? কেউ কি প্রশ্ন করার আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলুন, আমার জানার মধ্যে থাকলে আমি অবশ্যই উত্তর দিব। জি স্যার। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আমাদের এই গৃহ পরিচারিকা উনি রিসেন্টলি আসছেন এই ঢাকাতে, আমার বাসা ঢাকায়। তো ভদ্রমহিলা আসার পরে ওনার শরীর খুব দুর্বল, মানে আমাকে বললো পেশাবে জ্বালা পোড়া আছে এবং গায়ের ভিতরে প্রচন্ড শরীরে জ্বালা এবং জ্বর আছে, মাঝে মধ্যে জ্বর আসতেছে। তার পানির পিপাসা হালকা আছে, খুবই ইমাসিয়েটেড, দুর্বল, প্রচন্ড দুর্বল হয়ে গেছে এবং কুরবানি ঈদের পরে তার একটা ডায়রিয়া হয়েছিল, তারপর থেকে সে আরো বেশি দুর্বল হয়েছে। তো এগুলো সব শুনে এবং সে তার একটু মৃত্যু ভয়ও আছে, এগুলো শুনে আমি আর্সেনিক তাকে 200 এখানে ছিল, ওটা আমি দিয়েছিলাম। তো সে পরপর মানে আমি অত না বুঝেই দিয়েছি যে সকাল দুপুর রাত্রে 1 ফোঁটা করে 3-4 চামচ পানিতে খাবে। তো সে প্রথম দিন খেয়েই 2 ফোঁটা খেয়েই তার খুব ভালো লাগছে এবং রাত্রে আমি যখন বাসায় আসছি বললো যে আমার জ্বর টর নিয়ে আমি খুব চমৎকার, এবং সে ঘুমালো রাত্রে খুব ভালো ঘুমাইছে। পরের দিন তাকে আবার ওই ওষুধটা আমি আরো 3 বেলা কন্টিনিউ করতে বলছি। সে পরের দিনও ভালো ছিল, তার পরের দিনও ভালো ছিল। 3 দিন ভালো থাকার পরে তার আবার জ্বর চলে আসছে এবং সে বলছে যে তার প্রসাব আবার জ্বালা পড়া হচ্ছে। তো এইগুলো অত্যাধিক কারণে আমি আবার যেহেতু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট জানি, আমি মানে বেশি চিন্তা না করে আমি দেখলাম যে তার প্রবলেম হচ্ছে, সেহেতু আমি ওই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা অ্যান্টিবায়োটিক আছে নাইট্রোফুরান্টোইন, তো ওইটা আমি আবার কন্টিনিউ করতেছি। কিন্তু নাইট্রোফুরান্টোইনও তার ওই 2-3 দিন খেয়ে তার ভালো ছিল, এখনো আবার তার বলতেছে তার আবার জ্বর আসতেছে এবং পেশাবে একটু জ্বালা পোড়া হচ্ছে। তো এখন প্রতিদিন তার একটু পর ইন্টারমিটেন্ট ফিভার দেখা দিচ্ছে আর কি। তো আমার ভুল হলো কিনা, আর্সেনিকের কি ফার্দার স্ট্রেন্থে যাওয়া দরকার ছিল নাকি, আমি এটা বুঝতে পারছি। আমি এখানে একটা ব্যাপার বলি। আমরা ওই যে সেকেন্ড প্রেসক্রিপশন প্লাসিবো ব্যবহার করার যে প্রবণতা, এই জায়গাটা আমাদের শক্তিশালী তৈরি করতে হবে। আমি সম্ভবত কোনো একটা বইতে পড়েছিলাম
যে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনে মেডিসিন চেঞ্জ করা বা সেকেন্ড প্রেসক্রিপশনে মেডিসিন দেওয়ার একটা প্রবণতার জন্য হাত চুলকায়। ডোন্ট মাইন্ড, মনে রাখার জন্য বলছি। আচ্ছা, রোগীকে কখন আমরা রিপিট ডোজ করছি বা রিপিট ডোজ আদৌ প্রয়োজন আছে কিনা, আপনি বললেন 1 ফোঁটা করে 2-3 চা চামচ পানির মধ্যে দিয়ে তাকে খেতে বলছি, তার মানে আপনি প্রতিবার কিন্তু 1 ফোঁটা করেই দিচ্ছেন সম্ভবত, যদি আপনার কথার সাথে আমার বোঝা ভুলটা না হয়। না, তাহলে exactly। প্রথম যখন আপনি তাকে দিয়েছিলেন ওটাতে স্টপ থাকা দরকার ছিল, এবং ওটাতে অপেক্ষা করলে রোগীটা এই ক্রিটিক্যাল স্টেজে আসতো না। রোগী এখন মেডিসিন সৃষ্টই রোগে পড়তে পারে। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা মানে দিতে পেরেছি। আমরা সেকেন্ড প্রেসক্রিপশন, আমরা রোগী পর্যবেক্ষণ, আমরা কেন্টের অবজারভেশন গুলো যদি দেখি, তাহলে হয়তো এই জায়গাগুলো, দুর্বলতাগুলো আমাদের কিছুটা হলেও পূর্ণ হবে। যে রোগী যখন বলছে আমি ভালো, আমার এই আইডিয়া ছিল না। আমি খুব রিসেন্ট একদম মানে ডিএসএমএস পাস করেছি, বাট আমার ইটস ওকে স্যার, ইটস ওকে স্যার। কিন্তু Okay, sir, আমি এখন তাকে কি করতে পারি স্যার? মানে তার কি ফার্দার আর্সেনিকের কি দরকার আছে নাকি? না, আমি আপনাকে বলবো যে আবার আপনি তার কেস নেন, নতুন করে কেস নেন, নতুন করে কেস নেন, হ্যাঁ, নতুন করে কেস নেন। দেখুন মেডিসিন চেঞ্জ হতে পারে, বা এমনও হতে পারে যে সেম মেডিসিনে আছে আপনি লোয়ার পোটেন্সিতে আসতে পারে, যেহেতু রোগ অ্যাগ্রাভেশন হয়েছে। আমরা সেকেন্ড প্রেসক্রিপশন কখন কিভাবে করছি, যে আমার রোগী বলছে ভালো আছি বা ভালো ছিলাম, তাহলে প্লাসিবো দেন, যতদিন ভালো ছিলাম প্লাসিবো দেন। রোগী বললো ভালো থাকতে থাকতে আমি আবার রোগী খারাপ হয়ে গেছি, তখন দেখুন সে ক্রিয়ানাশক কোনো কিছু করেছে কিনা, অথবা তার মেডিসিনের ক্রিয়া শেষ হয়ে গেছে কিনা। যদি দেখেন ক্রিয়ানাশক কিছু করেছে, ক্রিয়া শেষ হয়ে গেছে, বা রোগের উত্তেজক কোনো কারণ করেছে, ম্যানেজমেন্ট ফলো করেনি, তাহলে তাকে ম্যানেজমেন্ট ফলো না করলে তাকে প্লাসিবোই দেন, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। খাদ্য অভ্যাসজনিত কারণে হলে সেটা ঠিক হয়ে যাবে, লাইফস্টাইল জনিত কারণে হলো সেটাও ঠিক হয়ে যাবে, প্লাসিবো দেন। কিন্তু ক্রিয়ানাশক কোনো কিছু করেছে, অন্য কোনো মেডিসিন খেয়েছে, তাহলে সেখানে আপনি অ্যান্টিডোটসের প্রয়োজন আছে, অথবা নতুন রোগীলিপির প্রয়োজন আছে, অথবা রোগী বললো যে আমার দীর্ঘমেয়াদী অ্যাগ্রাভেশন হয়েছে, তাহলে আপনি ধরে রাখুন রোগীর মধ্যে জীবনী শক্তির অবস্থা এত শোচনীয় যে মেডিসিনের উচ্চ শক্তি হওয়ার কারণে রোগ লক্ষণটা প্রকাশিত হচ্ছে বা দীর্ঘমেয়াদী হচ্ছে। তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন আপনার তার থেকে কম্পাউন্ডের মেডিসিন অ্যাপ্লাই করা উচিত এবং খুব সূক্ষ্ম করে দেওয়া উচিত। স্যার, আমি মানে অল্প কথাতে অনেকগুলো কথাতে বুঝাইতে বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার একটা জিনিস জানা ছিল যে তিনি এখন কোয়েশ্চেন করলো যে সকাল দুপুর রাতে দিয়েছে, তো আর্সেনিক তো দুপুর 12টার পরে এবং রাতেও বৃদ্ধি, তো উনি দুপুরেও দিয়েছে, দুপুরটাও প্রবলেম হওয়ার কথা না, ঠিক রাতেও আছে, তো প্রবলেম হওয়ার ওনার এই কথা। আলোচনাতে ওনার হয়তো এটাও জানা নেই যে মেডিসিনের অ্যাগ্রাভেশন টাইমে মেডিসিন অ্যাপ্লাই না করাই উত্তম, মেডিসিন Yes, sir. অ্যাপ্লাই না করাই উত্তম অ্যাগ্রাভেশন টাইমটা। শ্রদ্ধা নাজমুল ইসলাম স্যার, ফারজানা ম্যাম, আপনি 1 মিনিট কথা বলছি। স্যার, আপনার কাছে এর আগে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা আপনার কাছ থেকে জর্জ ভিদুলকার স্যারের 33 অবজারভেশনের উপরে ক্লাস চাই স্যার। সময় দেন, সময় দেন। না, আমি মনে করে দিচ্ছি শুধুমাত্র, আমি আচ্ছা, শুধু মনে করে দিচ্ছি। আর ফারজানা ম্যাম স্যারের স্যার, আমি আপনাকে শুধু এইটুকু বলবো স্যার, আমার চেম্বারে ক্রনিক পেশেন্ট, একুট পেশেন্ট খুব কম দেখি। প্রতিদিন 20-25-30টা রুগী হ্যান্ডেল করা খুব টাফ ব্যাপার। এর মাঝে আবার নিজের প্রিপেয়ার করতে হয়, নিজের না জানার জন্য একটু পড়তে হয়। যদি আমি অন্যান্য সাবজেক্ট পারি না, মেটেরিয়া মেডিকাটা আমার ভিতরে বেশি আছে, হ্যাঁ। তারপরও আমার এই ক্লাস করতে গেলে নিজেকে একটু জানতে হয়। ঠিক আছে স্যার, আমি আপনার এই কথাটা আমি মাথায় রাখলাম, হ্যাঁ। শক্ত ফারজানা ম্যাম স্যার যদি তার ক্লাস চেম্বার ক্লোজ করে বাসায় যাবে, ক্লাস শেষ করে দেন, আমরা আপাতত আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আমি আপনার গাছিয়া খাতুন নামে সম্ভবত, যদি আমার নামের মতো ভুল হয়ে থাকে, নাগমুল না হয়ে যদি থাকে, উনি বলেছে পলিক্রেস্ট শব্দের অর্থ কি, যে মেডিসিন গুলো সোজা ভাষায় এক বাক্যে নেন, যে মেডিসিন গুলোর ক্ষেত্র অনেক, প্রচুর ব্যবহৃত হয়, সব জায়গাতে ব্যবহার করা যায়, এক বাক্যে বুঝালাম, তাকে পলিক্রেস্ট মেডিসিন বলে। এবং গভীর ক্রিয়াশীল যে মেডিসিন গুলো আছে, হ্যাঁ ম্যাম, বোঝাতে পেরেছি সম্ভবত। ধন্যবাদ ফারজানা ম্যাম। জি স্যার, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। অনেকে হাত তুলে রেখেছে কিন্তু স্যারের তো সময় নেই। নেক্সট টাইম আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব, অথবা একদিন শুধু প্রশ্ন নিয়েই স্যারকে ডেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। স্যার, আপনি আসতে পারেন, আমরা ক্লোজ করে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আমি আসলে বাসায় যাবো 10:37 বাজে, হ্যাঁ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আলামিন স্যার, আপনার সাথে একটু কথা বলতাম আমি।
আচ্ছা, আলামিন স্যার স্পিকারের সমস্যা, সম্ভবত আপনি বললে শুনতে পাবে, আপনি বলেন তো তারপরে হয়তো রেসপন্স করবে, অথবা স্যারের ফোন নাম্বারে আপনি ফোন দিয়ে কথা বলেন, এটা ভালো হবে। দেখি স্যার যদি কোনো রেসপন্স করে তাহলে হয়তো প্রশ্নটা করতে পারতাম। জি বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সাফওয়াত বলছিলাম সিংড়া থেকে। জি বলেন না, চিনতে পেরেছি। ঘটনাটা কি স্যার, আমি কয়েকটা রোগী সম্পর্কে আপনার সাথে কথা বলতেছিলাম। তো ওই রোগীটা পরে আমার হাতছাড়া হয়ে যায়, যে উনি ছিল ডায়াবেটিসের রোগী। পরে আমি আবার নতুন একটা রোগীকে স্যার চিকিৎসা দিচ্ছি। উনি 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 আমার কাছে আসছিল হিল পেইন নিয়ে। এখন ওনার কেস নেওয়ার সময় কথা বলতে বলতে এক পর্যায়ে উনি আমাকে বলে ফেলালো যে আমার প্রায় 16 বছর আগে থেকে আমার অ্যালার্জি আছে, চুলকানি, এটা কখনোই ভালো হয় না। আমি ইদানিং প্রায় 6 বছর যাবত আমার এই পার্শ্ববর্তী একটা ডাক্তারের কাছে উনি চিকিৎসা নিচ্ছিল। ওনার আমি নেট্রামিয়ার সিলেকশন করছিলাম। করার পরে আমার মাথায় একটা জিনিস আসলো, আপনাদের আলোচনায়, বিভিন্ন স্যারের আলোচনায়, যে যে ওষুধটা যদি প্রথম থেকেই অ্যাগ্রাভেশনটা হয় একবার দুইবার খাওয়ার পরে, তাহলে ওষুধটা সিলেকশনটা হয়তো ঠিক আছে। এটাকে একটু ধীরে বা কমায়া বা কাপিং করে খাওয়াইলে খাইলে হয়তো ধীরে ধীরে এটা বিয়াটা হবে। তো স্যার আপনাদের এই কথার এই ধারণার উপরে আমি তাকে বললাম যে দুদিন খাওয়ার পরে খুব বেড়ে যায়। আমি বললাম যে ভাই আপনার ওষুধ সিলেকশনটা আবার ঠিক হয়েছে হয়তো, আপনার যেহেতু দীর্ঘদিনের একটা অ্যালার্জি চলতেছে, আপনার সঠিক চিকিৎসা হয় নাই, যে কারণে আপনার এটা ভালো হয়নি। এখানেও 6 বছর যাবত চিকিৎসা করতেছেন। মোটামুটি ওনাকে আমি এই কথাটা বলার পরে বাইরে গেলেও খুব বেশি আমাকে ফোন করলো। আমি বললাম যে আপনি একটু কাপিং করেন, আর একটা কাপে নেন। নেওয়ার পরে ওনার চুলকানিটা অনেকটা কমে গেছে। ওই রাতের বেলা একটু চুলকায়। তারপরে আবার আমার 2 দিন পর আবার দেখা করলো। দেখা করার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু একটু কমছে, হিল পেইনটা কোনো রকম কম বেশি কিছুই হয় নাই। তাই আমাকে বললো যে আর কি করা যায়, আমার তো ব্যথা কমেনি। আমাদের ব্যথার চিন্তা পরে করেন, আগে আপনার চুলকানিটা একটু হোক, কম হোক। তারপরে বললো যে না, আমার রাতের বেলা একটু একটু চুলকায়, চুলকানিটা তো ওই আগের পর্যায়ে আছে, কোনো কম অথবা বেশি মনে হচ্ছে না। আমি আবার ওনাকে ওষুধটা স্টপ করছিলাম প্রায় 5-7 দিন। স্টপ করার পরে আজকে আবার উনি আসছে। তো স্যার আসলে কি আমার এই ইয়েটা কি সঠিক হচ্ছে কিনা? ও আজকে আমাকে একটা কথা বললো যে আমার ওই হিল পেইনটা অনেকটা কমে গেছে। জি ন্যাটানোল সিলেক্ট করেছিলেন কোন সিমটমের উপরে? আমি ওনার প্রায় সিমটম গুলো আমি দেখছিলাম। ওনার প্রথমত উনি মিষ্টি পছন্দ করে, লবণটা খুব এক্সেসিভ লবণ পছন্দ। তারপর করলা পছন্দ আছে ওনার। তারপরে উনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে কথাটা হঠাৎ করে হারিয়ে যায়, এবং কনস্টিপেশনটা নিয়মিতই আছে ওনার। পানি পিপাসা আছে, এবং ঠান্ডা পানি বা বরফের প্রতি একটু আগ্রহ আছে, আইসক্রিম। জি তবে ওনার মূল কমপ্লেন কি? ওনার মূল কমপ্লেন ছিল যে আমি চুলকানি আছে, ওইটাকে বলেনি, পরে আমি বের করলাম যে আসলে চুলকানি। ওনার মূল কমপ্লেন এখন হচ্ছে হিল পেইন, ডান পাশের পায়ের গোড়ালিতে। জি এটা তো এখন মোটামুটি ইয়ে হয়ে গেছে, মানে একটু কমে গেছে। কমছে, হ্যাঁ, এবং চুলকানিটাও কমছে, কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না চুলকানি। ওষুধ দিয়েছেন কত শক্তি? আমি দিচ্ছি স্যার 0-2 দিয়েছিলাম। 0-2 জিরোতে যখন গেছেন আপনি একটার পর একটা ইয়ে করেন না, এরপর 3-4 এভাবে আস্তে আস্তে 15 দিন করে আপনি 15 দিন পর পর শক্তি চেঞ্জ করেন। জি স্যার, আমি মেডিসিনটা নিচ্ছি। আমি সামনে হাটে হয়তো আমি, যেহেতু আজকে প্রায় 3-4 দিন ওষুধটা বন্ধ ছিল, তো আমাকে বলছে যে ভাই আমার একটু সাহস হচ্ছে যে আমি ওষুধ
ওটা ফুল খাবো এখন, মানে ওই আমি যেভাবে প্রথম কাপেই ওই রকম ভাবে খাবে। আমি বললাম যে দেখেন ভাই, আমি তো এই এখানে নতুন চেম্বার দেওয়ার পর অনেক রুগী আমার হারাই গেছে এই কারণে। আমি তো অতটা মানে বলতে পারতাম না, বুঝতে পারতাম না যে আসলে কেন তারা দ্বিতীয়বার আমার কাছে আসে নাই। তো স্যার আসলে কি কারণটা কি সত্য? এটা আমার ধারণাটা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে স্যার? কি ওই যে মানে অ্যাগ্রাভেশনের বিষয়টা? জি স্যার, যে ওষুধ দিলেই অ্যাগ্রাভেশনটা হচ্ছে, এবং আবার কিছু কিছু রোগী দেখলাম যে অনেকদিন পরে অ্যাগ্রাভেশন হচ্ছে, পরবর্তীতে তার ওই রোগীকে আর কন্ট্রোল করতে পারেনি, পরবর্তীতে হয়তো এলোপ্যাথিতে চলে গেছে। এক্ষেত্রে বর্তমান যে রোগীর কন্ডিশন আর আমার যে চিন্তা চেতনা, তাতে কি স্যার আমি কি সঠিক পথে আগাচ্ছি নাকি আবার কোনো ভুল হচ্ছে? না, ভুলের বিষয়টা হচ্ছে যে আপনি যখন হচ্ছে স্বাভাবিকভাবেই একজন রোগীর সঠিক ঔষধ নির্বাচন করবেন, দেন শুধুমাত্র শক্তি যদি তারতম্য হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রাভেশনের সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো স্যার এক্ষেত্রে আপনি ওষুধ স্টপ করে দিলে আস্তে আস্তে কিছুদিন কিছু সময়ের মধ্যে বা কিছুদিনের মধ্যে ওনার ওই অ্যাগ্রাভেশনটা কমে যাবে এবং সেটা আবার ওষুধটা কাজ করতে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে স্যার, এখন সামনের দিন তো আমি আবার সামনের হাটে হয়তো 2 দিন বা 3 দিন পর উনি আসবে, আমি দ্বিতীয় পাওয়ারটা দিতে চাচ্ছি, এরপরের পাওয়ারটা। তো সেক্ষেত্রে কি স্যার আবার কি অ্যাগ্রাভেশন হবে? না, অ্যাগ্রাভেশন আপনি কতবার দিচ্ছেন, ওটা কতবার খেতে বলছেন? আমি ওইটা 2বার খেতে বলছি, সকাল আর রাত্রি। এরপরে একবার করে দিবেন। হ্যাঁ, 0-3 যখন দেবেন একবার করে দিবেন। জি স্যার। এবং যদি মনে হয় ওনার ভাইটাল ফোর্স খুবই উইক আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কাপিং করে দিতে পারেন। হ্যাঁ, জি স্যার। যদি অ্যাগ্রাভেশনের সম্ভাবনা থাকে। স্যার আমরা আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যেই মেডিসিন দিচ্ছেন, তো ওই মেডিসিনেরই 200 শক্তি দিয়ে দিবেন। যদি অ্যাগ্রাভেশন হয় কখনো, তো ওই 15 মিনিট পর পর ওইটা ডিস্টিল ওয়াটারে তৈরি করে দিবেন। 2 আউন্স, সরি 2 গ্রাম ফাইলে ওটা 15 মিনিট পর পর 10 ফোঁটা করে খাবেন। ডিস্টিল ওয়াটারে তৈরি করে দেবেন একটা গ্লোবেলস দিয়ে। হ্যাঁ, যখন বলে দিবেন যেটা যদি কোনো সময় বেড়ে যায় তখন এটা খেতে খেলে দেখবেন ওটা আবার পাওয়া যায়। 200 দিব? জি জি জি। স্যার, আলাদা করে 200 তৈরি কেন দিব স্যার? না, একটা পিল দিয়ে 2 গ্রাম ডিস্টিল ওয়াটারে তৈরি করে দেবেন। ও 200 200 যে আপনার যেই পোটেন্সি দিচ্ছেন পাওয়ারফুল উচ্চ শক্তি, ওইটারই আরেকটা 200 আপনার যে 1 গ্রাম বা 2 গ্রাম ফাইল করা থাকে সেখান থেকে একটা পিল দিয়ে আপনি 2 গ্রাম ডিস্টিল ওয়াটারে দিয়ে দিবেন। দিলে এটা ওনাকে আলাদা খামে লিখে দিবেন যে এটা হচ্ছে বৃদ্ধি হলে তখন এটা খাবে, আদারওয়াইজ এটা হাত দিবে না। ঠিক আছে? ও স্যার, তাহলে মানে ওই ডিস্টিল ওয়াটার দিয়ে ওই 1 গ্রামের পরিমাণে ওখানে এটা বানাই দিব শক্তিটা দিয়ে। জি জি জি। তাতে স্যার কি অ্যাগ্রাভেশনটা হবে না? হ্যাঁ, তখন আবার ওর সাথে সাথে অ্যাগ্রাভেশনটা কমে যাবে। হ্যাঁ, তখন এইটা এই আমার 50 মিনিটস এটা বন্ধ রাখবো। ওইটা একটু অফ রেখে ওইটা দিলে এটা আপনার অ্যাগ্রাভেশনটা কমে যাবে। ঠিক আছে? পরবর্তীতে আবার এটা খাবে, তবে কাপিং করে খাবে পরবর্তীতে। ঠিক আছে স্যার। স্যার এখন মূল কথা হচ্ছে স্যার, আমি আরেকটা রোগী আমি দিচ্ছি, ওনার শরীরে পুরো শরীরে মনে করেন যে কোটি কোটি টিউমারের মতো লাইপোমা, মানে নরম। আমি প্রথমে টিউমার মনে করে ওনাকে আমি ধরে নিয়ে এসে চিকিৎসাটা দিচ্ছিলাম, প্রথমবার দ্বিতীয়বার দেওয়ার পরে অনেকদিন পরে আসছে, উনি 6 মাসে মনে হয় 3-4 ওষুধ নিয়েছে। ওনার ওই ঠোঁট গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, যেগুলো ঘামাচির মতো হয়ে বের হচ্ছিল সেগুলো কমে, আবার যেগুলো বড় ছিল সেগুলো অনেকটা ছোট হয়ে আসতেছে। তা আমি আবার পালসে টিলা কত থেকে শুরু করছিলাম এটা মনে নাই, কিন্তু আমি লাস্টের দিকে এসে প্রায় 7 পর্যন্ত ছিল আমার কাছে, 7 পর্যন্ত দিয়ে দিয়েছি। পরে আবার যখন ওষুধ চাইলো তখন আমি না দিতে পারে আমি বললাম কি স্যার, ওই যে 7 নম্বর যে ছিল ওখান থেকে একটা গ্লুকোজ দিয়া আমি ওই RS 100 ফোঁটা দিয়ে এরকম ভাবে একটা মানে 8 নম্বর তৈরি করেছি, করে ওখান থেকে আবার দিচ্ছি স্যার। এই ক্ষেত্রে কি স্যার ওই পরিমাণ কাজ করবে? কাজ করবে, তবে হচ্ছে আমাদের পরবর্তী শক্তিগুলো কিনে নেওয়াই ভালো। হ্যাঁ,
স্যার কারণ একটা শক্তিকরণ নীতির বিষয়টি সম দূরত্বে সমপরিমাণ শক্তি দিয়ে জার্কিংটা হতে হবে, হ্যাঁ। তো আমাদের হ্যাঁ। দেখা যাচ্ছে ইকুয়াল হাতে করলে কি হয়, প্রত্যেকটা জার্কিং এক সমান হয় না, হ্যাঁ। আপনি না। 10টা যখন ঝাঁকি দিবেন আপনার শক্তি একই রকম থাকবে না, মেন্টালিটিও একরকম থাকে না, এরপর দূরত্বটাও একরকম আমরা রাখতে পারি না, যে কারণে আমাদের বাজার থেকেই ওষুধগুলো সংগ্রহ করা ভালো, বিশ্বস্ত কোম্পানি থেকে। আর যখন তাৎক্ষণিক প্রয়োজন হলে আপনি ইনস্ট্যান্ট করে নিতে পারেন, হ্যাঁ। জি স্যার। জি জি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার সাথে আর কথাই হয় না, দীর্ঘদিন ধরে আমি কথা বলার সুযোগই পাই না। জি এখন ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে কথা বলা যাবে, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাসির স্যার কি আছেন আমাদের সাথে? স্যার কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারটি আছেন? আরে স্যার, বাংলা নাম্বারটা দরকার ছিল, আমি নগদে এটা